বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবাইকে বাংলা ফাইটারে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আমরা যারা ডেস্কটপ সার্ভিসিং শিখতে চাই তাদের জন্য। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সাথে যে কম্পোনেন্টগুলি লাগানো থাকে এবং মাদারবোর্ডের বিভিন্ন পোর্ট এবং সকেটগুলি সম্পর্কে আমরা আজকে শিখব। এখানে আপনারা মাদারবোর্ড দেখতেছেন। এখানে আমরা 3-4 রকমের র্যাম কালেক্ট করার চেষ্টা করেছি। এখানে এটা হচ্ছে প্রসেসর, যেটার উপরে থার্মাল পেস্ট আছে। এখানে আমাদের 3 ধরনের স্টোরেজ, যেটাকে হার্ড ড্রাইভ বলে। এটা হচ্ছে গিয়ে আমাদের এই ব্যাক প্যানেলটা, এই সিরিঞ্জের এটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে থার্মাল পেস্ট বলে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই হলো গিয়ে যেটা দিয়ে পাওয়ার দেওয়া হয়। আর এই যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা SATA কেবল। তো চলুন প্রথমে আমরা মাদারবোর্ডের সমস্ত পোর্টগুলি আইডেন্টিফাই করি। এছাড়াও এখানে একটা কুলিং ফ্যান রয়েছে যেটা মাইক্রোপ্রসেসরের উপরে লাগানো থাকে। প্রথমেই আমরা এক্সটার্নাল পোর্টগুলি পরিচয় হব। আপনারা এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই হয়তো আপনারা পরিচিত না। আমরা একটা মাদারবোর্ড কালেক্ট করেছি যেখানে সব ধরনের পোর্ট থাকে সেরকম। তো এটা হচ্ছে PS2 পোর্ট। আপনারা এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন এই দুটো PS2। আগেরকার দিনে এখানে মাউস কিবোর্ড এই দুটোতে ইউজ করা হতো। এটা হচ্ছে USB 3। নর্মালি যেটা হয় যে USB আপনি দেখবেন কালো কালার থাকে, আর USB 3 হলে এরকম হচ্ছে গ্রিন টাইপের কালার থাকে। আচ্ছা, তারপরে হলো গিয়ে এখানে দুটো পোর্ট দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে VGA পোর্ট, এটা VGA যেটা দিয়ে মনিটরের আউটপুট পাওয়া যায়। আগেকার দিনে আমরা DVI পোর্ট ইউজ করতাম, এটা দিয়েও মনিটরের আউটপুট দেয়। আর মডার্ন আপনারা যারা দেখেন এখন হচ্ছে কি আমরা HDMI পোর্ট ইউজ করি, এটা হচ্ছে HDMI পোর্ট। আর এই পোর্টটাও হলো গিয়ে খুব কম মাদারবোর্ডে এখন দেখা যায়, এটাকে কম পোর্ট বলে, কমিউনিকেশন পোর্ট। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই উপরেরটা হচ্ছে LAN পোর্ট, যেটা দিয়ে আমাদের ইন্টারনেটের কানেকশন দেয়া হয় RJ45 কেবল দিয়ে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই তিনটা হচ্ছে অডিওর জন্য, একটা মাইক্রোফোন, একটা অডিও আউট, আর একটা হচ্ছে গিয়ে ব্যালেন্সিংয়ের জন্য। তো এই হলো গিয়ে আমাদের এক্সটার্নাল পোর্ট। আমরা মাদারবোর্ডের এক পাশ থেকে শুরু করতেছি। আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন ফ্রন্ট প্যানেল। এখানে হচ্ছে গিয়ে পাওয়ারের যে কানেকশনগুলি আছে সেগুলি দেওয়া হয়। ফ্রন্ট প্যানেলের এই LED এটার কানেকশন দেওয়া হয়। আর এরকম যে পোর্টগুলি দেখতেছেন এগুলি SATA পোর্ট। আমরা যে কেবলটা দেখিয়েছি এই যে SATA পোর্টের কেবল, এই কেবল আসলে এই SATA-তে লাগে। তারপরে এখানে আপনারা একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ব্যাটারিটাকে CMOS ব্যাটারি বলা হয়। এই ব্যাটারিটা মূলত যেটা করে বায়োসের সেটিংস ঠিক রাখে, এবং আমরা যে ঘড়ি থাকে আমাদের ল্যাপটপে সেই ঘড়ির টাইমটা ঠিক রাখে যখন আমরা পাওয়ার বন্ধ করে দিই। এরপরে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে গিয়ে মাদারবোর্ডের মেইন পাওয়ার, যেখানে অনেকগুলি পোর্ট 24টার মতো থাকে। এই পোর্টগুলি দিয়ে মেইন পাওয়ারটা যায়। এখানে দুইটা স্লট দেখতে পাচ্ছেন, এই স্লটটাতে র্যাম লাগানো হয়। আচ্ছা, এইখানে আপনারা একটা পোর্ট দেখতে পাচ্ছেন। এই পোর্টটা হচ্ছে কি NVMe হার্ড ডিস্কের জন্য ব্যবহার করা হয়। হার্ড ডিস্ক মানে স্টোরেজের জন্য ব্যবহার করা হয়। এগুলি হচ্ছে PCI, এই তিনটাই হচ্ছে PCI স্লট। এই PCI স্লটগুলোতে সাধারণত গ্রাফিক্স কার্ড লাগানো হয়ে থাকে। এরপরে আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম আমাদের ফ্রন্ট USB-র জন্য এখানে দুটো দেয়া রয়েছে, এবং ফ্রন্ট অডিওর জন্য আমাদের এখানে একটা পোর্ট দেয়া রয়েছে। এখন আমরা দেখব যে আমাদের মেইন যে প্রসেসর, এটা হচ্ছে প্রসেসরের স্লট। এখানের মধ্যে প্রসেসরটা ইনস্টল হয়। প্রসেসরের স্লটের বিভিন্ন মডেল থাকে, সেই মডেল অনুযায়ী বিভিন্ন জেনারেশনের প্রসেসরগুলি এখানে সেট করা যায়। এই যে এই চার পোর্টের যে ইয়াটা দেখতেছেন এটা হচ্ছে অক্সিলারি পাওয়ার বলা হয়ে থাকে। নর্মালি অক্সিলারি পাওয়ার দিয়ে এটা এক্সটার্নাল পাওয়ার দেওয়া হয়ে থাকে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সাদা রঙের পোর্ট, যেটা হচ্ছে CPU ফ্যান, মানে CPUর সাথে আমরা যে ফ্যানটা দেখিয়েছি এই ফ্যানটি লাগানো থাকে এই সাদা পোর্টটার সাহায্যে, এই সাদা পোর্টটার মাধ্যম দিয়ে। এবং এই যে
পোর্টটা দেখতে পাচ্ছেন, এটাতে আমাদের সিস্টেমের যে কেসিংয়ের বডিতে যেই ফ্যান থাকে সেই ফ্যানটা লাগানো যায়। সোফার এই কম্পোনেন্টগুলি আসলে এখান থেকে কানেক্ট হয় বা পোর্টগুলি, এটাই হচ্ছে কি একটা সংক্ষিপ্ত পরিচয়। আরও অনেক পোর্ট রয়েছে, তো নর্মালি আমরা এই পোর্টগুলি ওভাবে ইউজ করে থাকি না, কিন্তু যেই পোর্টগুলি আমি এখানে মেনশন করলাম এই পোর্টগুলি সচরাচর ব্যবহার করা হয়ে থাকে। এই বিষয়ে আপনাদের কারো যদি জানার কোনো ইচ্ছা থাকে বা কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এখন আমরা র্যামের সাথে পরিচিত হব। র্যাম আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট ফর মাদারবোর্ড। আপনারা এখানে মোটামুটি 3টা র্যাম দেখতে পাচ্ছেন। আসলে 3টা র্যাম দেখানোর রিজন হচ্ছে কি, এখানে 3 জেনারেশনে 3টা র্যাম রয়েছে। সব থেকে নিচে যেই র্যামটা, সেই র্যামটা হচ্ছে DDR2 র্যাম। মাঝখানে যে র্যামটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে DDR3 র্যাম, এবং উপরে যে র্যামটা দেখতে পাচ্ছেন সেই র্যামটা হলো কি DDR4 র্যাম। তাহলে আমাদের এখানে 3টা র্যাম রয়েছে। এখন মার্কেটে সবথেকে লেটেস্ট র্যাম হচ্ছে DDR5 র্যাম, যেটা আমরা কালেক্ট করতে পারি না, এই কারণে 3টা র্যাম দেখালাম। আর এরপরে আরেকটা র্যাম রয়েছে, যে র্যামটা হচ্ছে ল্যাপটপের র্যাম। ল্যাপটপের র্যামেরও বিভিন্ন ভার্সন হয়, 2, 3, 4, 5 হয়ে থাকে। তো আশা করি আপনারা র্যামের বিষয়গুলি বুঝেছেন। এখন আপনারা কিভাবে বুঝবেন যে আসলে কোনটা DDR2, 3, 4? তা আসলে এটা বোঝার জন্য আসলে দেখলে বোঝাটা অনেক কঠিন। এখানে লেখা থাকে, আপনারা যদি দেখেন এখানে এটাতে সবগুলো র্যামে আবার অনেক সময় লেখা থাকে না। যেমন এটাতে লেখা আছে DDR3, এটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি না। DDR2 কোথাও লেখা আছে, তবে এটা হচ্ছে DDR4। এবং মজার ব্যাপার হলো যে DDR2 এর স্লটে DDR3 রাখবে না, 3 স্লটে 4 লাগবে না। কিভাবে দেখেন, এই যে র্যামগুলি যদি আমি একসাথে রাখি, দেখেন এটার একটা এখানে একটা কি আছে, ছিদ্র মতো আছে। সেই ছিদ্রটা দেখেন DDR3 একরকম, 2 একরকম, 4 একরকম। সুতরাং এইটা দিয়েই আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন র্যাম। যখন আপনি মাদারবোর্ডে র্যাম ইনস্টল করবেন সবসময় মনে রাখবেন র্যাম কিন্তু খুব জোরে চাপাচাপি করে লাগাতে হয় না। র্যাম লাগানোর সময় আমরা দেখাবো আপনাদেরকে, সেই সময় এই ঘাটটা, যে এই কাটা ঘাটটা রয়েছে, সেই কাটটা ওখানে মেজারমেন্ট করে বসিয়ে তারপরে চাপ দিতে হয় র্যামটা। তো আশা করি র্যাম সম্পর্কিত বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পেরে থাকেন এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে কমেন্ট করতে পারেন। এই পর্যায়ে আমরা আলোচনা করব স্টোরেজ, বা অনেকে হার্ড ডিস্ক বলে থাকে। এটা আপনারা দেখতে পাচ্ছেন সবথেকে বড়, এটা 3.5 ইঞ্চি হার্ড ডিস্ক বলে। এই হার্ড ডিস্কগুলি এখন বাজারে দেখা যায় না খুব বেশি। এগুলি সাধারণত CCTV ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন। এটা একটা SATA হার্ড ডিস্ক। এখানে এই বড় পোর্টটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ারের পোর্ট, এটা হচ্ছে SATA পোর্ট। পরে যে এডিটা দেখতে, এটা 2.5 ইঞ্চি, এটা হচ্ছে গিয়ে SSD। তো সিমিলারলি এইটার ভিতরে এখন এই হার্ড ডিস্কের ভিতরে একটা ডিস্ক থাকে এই জায়গাতে, ঠিক আছে? সেই ডিস্কটা ঘুরে, আর যখন আমরা সাটাতে মুভ করেছি তখন এটার ভিতরে ডিস্ক থাকে না, এটার ভিতরে চিপ লাগানো থাকে, লাইক আপনারা মেমোরি কার্ড দেখেছেন ওই মেমোরি কার্ডের মতো। আর সব থেকে লেটেস্ট হচ্ছে গিয়ে এই স্টোরেজ সিস্টেমটা, এটার নাম হচ্ছে NVMe SSD। যে NVMe SSDগুলি এখন সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এগুলি বেশি ব্যবহার করার রিজন হলো গিয়ে এই ডিস্কগুলি থেকে রিড রাইট করা স্লো, তার থেকে ফাস্টার এইটা। এখন মডার্ন যে NVMeগুলি এসেছে এগুলি সব থেকে ফাস্টার রিড রাইট করতে পারে। সুতরাং আপনারা আশা করি একটা ধারণা পেয়েছেন স্টোরেজ বা হার্ড ডিস্ক সম্পর্কে। এখন আমরা যে কম্পোনেন্টটি দেখাচ্ছি সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাই বা SMPS বলা হয়। আমরা কম্পিউটারে যারা কাজ করি তারা এটাকে পাওয়ার সাপ্লাই নামেই চিনি। এটাতে দেখেন একটা বড় পোর্ট রয়েছে, যেই পোর্টটি আমি মাদারবোর্ডে দেখিয়েছিলাম। এটা সব থেকে মেইন পাওয়ার, এখানে পাওয়ার যায়। তারপরে এখানে অক্সিলারি পাওয়ার, তারপরে হচ্ছে সাটার পাওয়ার, সবগুলি ক্যাবেল এখানে থাকে। পাওয়ার সাপ্লাইটি একদম নতুন, এই কারণে আমি খুলছি না। এই পাওয়ার সাপ্লাইটি 600 ওয়াটের, যদিও এই পাওয়ার সাপ্লাইগুলি আসলে লেখা থাকে 600 ওয়াটের, কিন্তু আলটিমেটলি এগুলি 200 ওয়াটের বেশি হয় না।
তো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই যদি না থাকে তাহলে কিন্তু আমরা মাদারবোর্ডকে পাওয়ার দিতে পারবো না, এবং এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেই আমাদের হার্ড ডিস্ক, মাদারবোর্ড এবং কেসিংয়ে যে অন্যান্য কম্পোনেন্টগুলি থাকে সেটা পাওয়ার পেয়ে থাকে। তো গেমিং পাওয়ার সাপ্লাই এবং নর্মাল ইউজেস পাওয়ার সাপ্লাই এগুলি বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা জাস্ট এখানে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে পাওয়ার সাপ্লাই কীরকম হয়। এখন যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কুলিং ফ্যান বলে, এটা প্রসেসরের কুলিং ফ্যান। এখানে একটা হিট সিঙ্ক রয়েছে। এই হিট সিঙ্ক হচ্ছে গিয়ে প্রসেসরে যে হিটটা প্রডিউস হয় সেটা এই অ্যালুমিনিয়ামের পাত্রটার ভিতরে ছড়ায় যায়, এবং এই অ্যালুমিনিয়ামের পাত্রটাকে এই উপরে ফ্যানটা দিয়ে কী করা হয়, ঠান্ডা করা হয়। এখন অনেক রকমের কুলিং সিস্টেম রয়েছে। এটা হচ্ছে এয়ার কুলিং, এখন লিকুইড কুলিং রয়েছে এবং অয়েল কুলিং রয়েছে, অনেক ধরনের কুলিং সিস্টেম রয়েছে। এগুলি গতানুগতিক প্রসেসরের সাথে ডিফল্টভাবে আসে, এগুলোকে স্টক কুলিং সিস্টেম বলা হয়। এই স্টক কুলিং সিস্টেম দিয়ে নর্মাল আমরা সচরাচর যেই পিসিগুলি ইউজ করি দৈনন্দিন কাজের জন্য সেগুলি স্টক কুলিং ফ্যান দিয়ে হয়ে যায়। কিন্তু যদি আপনি গেমিংয়ের জন্য পিসি তৈরি করেন অথবা গ্রাফিক্সের জন্য তৈরি করেন তখন হয়তো আপনাকে লিকুইড কুলার লাগানো লাগতে পারে, অথবা অনেক বড় হেডসিং এলা অন্য ধরনের কুলার পাওয়া যায় সেগুলি লাগানো লাগতে পারে। তো আমরা সময়ের সাথে সাথে হয়তো যদি সম্ভব হয় দেখাবো আপনাদেরকে। লাস্টলি এখন যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কম্পিউটারের হার্ট বলা যায়। এটা হচ্ছে মাইক্রো প্রসেসর। এখানে আমরা উপরের থার্মাল পেস্টগুলি মুছি নাই, আমাদের এখনকার যে থার্মাল পেস্টটা আছে ওটা শুকিয়ে গেছে, এই জন্য মুছি নাই, নাহলে আবার থার্মাল পেস্টের কারণে লাগাতে পারবো না। এখন হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে i5-এর একটা প্রসেসর, ইন্টেলের i5 প্রসেসর, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই পাশে হচ্ছে গিয়ে কানেক্টরগুলি, আর এই পাশে হলো গিয়ে প্রসেসরের ডিটেলস লেখা থাকে। তো আমরা থার্মাল পেস্টে যেহেতু মুছি নাই, ঠিক আছে, এই কারণে হয়তো আপনারা ডিটেলসটা দেখতে পাচ্ছেন না। যত রকমের প্রসেসিংয়ের কাজ এই ভদ্রলোকই করে থাকে। সোফার আমরা কম্পোনেন্টগুলি সম্পর্কে অবগত হলাম, এবং আশা করি আপনারা সবাই কম্পোনেন্টগুলি এখন আইডেন্টিফাই করতে পারবেন। আমরা টিউটোরিয়ালের এই পর্যায়ে এখন কম্পোনেন্টগুলি মাদারবোর্ডের সাথে ইনস্টল করা শুরু করব। চলুন শুরু করা যায়। প্রথমে আমরা প্রসেসর ইনস্টলেশন দিয়ে শুরু করব। প্রসেসরের এই জায়গাটাকে বলা হয় সকেট। এই সকেটের অনেকগুলি মডেল থাকে, Core i3, Core i5, AMD প্রসেসর, বিভিন্ন প্রসেসর অনুযায়ী এই সকেটগুলি ডিফারেন্ট হয়ে থাকে, এবং জেনারেশন অনুযায়ী এই সকেটগুলি ডিফারেন্ট হয়ে থাকে। এটা খুবই একটা ধাতব মেটাল দিয়ে তৈরি করা। এখন আপনারা যখন প্রসেসর লাগাবেন তখন প্রসেসর লাগানোর সময় সবথেকে যে বেশি যে জিনিসটা খেয়াল করতে হবে, দেখেন প্রসেসরটার এই কোণায় একটা ঘাট রয়েছে, এই কোণায় একটা ঘাট রয়েছে, এবং পাশাপাশি আপনি দেখেন সকেটেরও এই কোণায় একটা ঘাটের মতো রয়েছে এবং এই কোণায় ঘাটের মতো রয়েছে। তো সুতরাং প্রসেসর আপনারা যখন লাগাবেন খুবই সাবধানে লাগাতে হবে। কেন? কারণ এখানে যে পিনগুলি রয়েছে এই পিনগুলি যদি বাঁকা হয়ে যায় তাহলে এই মাদারবোর্ডটি বাদও হয়ে যেতে পারে। সুতরাং আমি দেখেন যেহেতু এখানে ঘাট রয়েছে, এখানে ঘাট রয়েছে, এইভাবে করে আমি এখন প্রসেসরটি এখানে বসিয়ে নিব। দেখেন প্রসেসরটা আমরা যদি একটু কাছ থেকে দেখি, প্রসেসরটা দেখেন ঘাটে ঘাটে বসে গেছে। এই একটা ঘাট, এই একটা ঘাট, এবং এখানে বসে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্রসেসরের যেই ক্লামটা রয়েছে সেই ক্লামটা লাগানোর সময় এটাকে আপনারা যেটা করবেন, এখানে একটা নাট থাকবে, অনেকগুলি এখন স্ক্রু দিয়ে লাগাতে হয়। এটা যেহেতু নাট দেয়া, তো এখানে আপনি দেওয়ার পরে এই যে ক্লামটা আছে এই ক্লামটাকে সজোরে চাপ দিয়ে এটার সাথে আটকাই দেবেন। তাহলে প্রসেসর ইনস্টলেশনটা আমাদের শেষ হয়ে গেল। এখন প্রসেসর ইনস্টলেশনের পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রসেসরের কুলারটা লাগাইতে হবে। কুলার লাগানোর সময় আমরা কিছু সময় ভুল করি, যে জিনিসটা ভুল করি, কুলারটা লাগানোর আগে দিয়ে আমরা এই তারটা খেয়াল করি না। সবসময় মনে রাখবেন এই তারটা সবসময় যেন যে সাইডে এই ফ্যানটার সকেটটা রয়েছে সেই সাইডে যেন দেয়া হয়। আর এটা দেখেন আপনারা কুলারটার মধ্যে দেখেন এখানে লক আছে, তাই না? এই পাশে দিলে লক হয়ে যাবে, এই পাশে দিকে আনলক থাকবে। তাহলে আমি সবগুলিকে আনলক করে নিব, আনলক করে নিলে দেখেন এখানে 4টা
ফুটা রয়েছে, সরি 4টা ক্লামের মতো রয়েছে। এই ক্লামগুলি এখানে মাদারবোর্ডে দেখেন, এখানে 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 4টা আমাদের ফুটা রয়েছে। তাহলে আমি কি করতেছি, এই ফুটাগুলির ভিতরে এখন এই পোর্টগুলি দেখেন সুন্দরভাবে আটকে যাবে, চাপ দিলে আটকে যাবে। এখানে আটকে দিয়ে আপনার কি করতে হবে, এটা লকটা ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে, লকটা ঘুরিয়ে দিতে হবে, এখানেও লকটা এইভাবে ঘুরিয়ে দিতে হবে এবং আমাদের কি করতে হবে, এখানেও চাপ দিয়ে লকটা ঘুরিয়ে দিতে হবে, এখানেও চাপ দিয়ে, লেগে গেলে শব্দ করবে, যেমন একটু শব্দ করলো, লকটা ঘুরিয়ে দিয়ে লাগিয়ে দিবেন। এখন প্রসেসরটি আমরা একটা জিনিস বোধহয় ভুল বলেছিলাম, সেটা হলো লকটা পিছন দিকে ঘুরবে। এখন দেখেন এটা লেগে গেছে মাদারবোর্ডের সাথে, এই দেখেন এখন লেগে গেছে, তাই তো? তাহলে আমাদের মাদারবোর্ডের সাথে প্রসেসরটা লাগানো হয়ে গেল। এখন প্রসেসরে আমরা ফ্যানটা লাগাবো। এখন আমাদের প্রসেসর ইনস্টলেশনটা শেষ। আমরা এই পর্যায়ে র্যাম ইনস্টল করা শিখব। র্যামের স্লট আপনারা দেখেছেন যে এটা হচ্ছে র্যামের স্লট, আমরা দেখিয়েছিলাম। এবং র্যামের স্লটে অনেক মাদারবোর্ড আছে, যে মাদারবোর্ডগুলোর দুই পাশে এরকম লক থাকে, অনেকগুলি এক পাশে লক থাকে। তো এই মাদারবোর্ডটার এক পাশে লক। এখন আমাদের এটা DDR4 এর র্যাম। এই র্যামটি দেখেন এখানে ঘাটের মতো আছে, তার মানে আমাকে যেটা করতে হবে, এই ঘাটটার সাথে এই ঘাটটা র্যামের মিলিয়ে এখানে আমি বসিয়ে দিব র্যামটা। তারপরে আমি একটু জোরে চাপ দিলে শব্দ করলো, শব্দ করে দেখেন র্যামের লকটা লেগে গেছে এবং পাশাপাশিভাবে দেখেন র্যামের এই জায়গাটা ভিতরে ঢুকে গিয়েছে। সুতরাং র্যামটা ইনস্টলেশন সাকসেসফুলি ভাবে হয়ে গেল। আমরা এই পর্যায়ে মাদারবোর্ডের পাওয়ার কানেক্টিভিটিগুলো লাগাবো। সেই ক্ষেত্রে আমরা জেনেছিলাম এটা আমাদের মেইন পাওয়ার মাদারবোর্ডে, সেটার সাথে এই মেইন পাওয়ার। তো এর আগের বারও আমরা দেখিয়েছিলাম কীভাবে পাওয়ার লাগাতে হয়। সেখানে দেখেন এক পাশে একটা লক মতো থাকে এবং এই যে কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কানেকশনটার এপাশেও কিন্তু লকের মতো আছে। তো এই লকটার সাথে আমাদের যেটা করতে হবে, এখানে এই যে লকটা দেখতে পাচ্ছেন, এই লকটা মিলায়ে এটা চাপ দিলে পাওয়ারটা লেগে যাবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এখানে যে অক্সিলারি পাওয়ারটা রয়েছে, এই অক্সিলারি পাওয়ারেও দেখেন এখানে একপাশে লক আছে, এখানেও একপাশে লক আছে। সুতরাং লকটা লকের দিকে নিয়ে এভাবে আপনারা অ্যাটাচ করে দিন। তাহলে আমার মাদারবোর্ডের মেইন পাওয়ারের যে কাজটা সেটা হয়ে গেল। এখন আমাদের মাদারবোর্ডে শুধু একটা কম্পোনেন্টই বাকি থাকলো, সেটা হচ্ছে স্টোরেজ লাগানো। স্টোরেজ আমরা আসলে এখানে NVMe লাগাবো না, আমরা একটা SATA স্টোরেজ লাগাবো। এটা হচ্ছে আমাদের SATA কেবল, এটা হচ্ছে কি আমাদের SATA SSD-র আমি বলেছিলাম যে এটা হচ্ছে SATA পোর্ট। এই SATA পোর্টের মধ্যে দেখেন একটা পিন থাকবে, এটা উপরের দিকে যাবে, আর এখানে আমি দেখিয়েছিলাম একটা L এর মতো থাকবে, এখানেও একটা L এর মতো থাকবে। তাহলে এই Lটার সাথে Lটা ম্যাচ করে এখানে চাপ দিলেই লেগে গেল। ঠিক আছে, এখন আমাকে এটাকে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্যও দেখেন এখানে এটা হচ্ছে SATA পাওয়ার, এখানেও একটা L এর মতো রয়েছে, এখানেও একটা L এর মতো রয়েছে। সুতরাং আমি এই L এর সাথে L ম্যাচ করে এখানে লাগিয়ে দিব। ঠিক আছে, আমাদের তাহলে এখন SATAটা এখন কানেক্ট করা হলো। এখন আমাদের যেটা একটা কাজই বাকি থাকলো, এই SATAর এই প্রান্তটাকে আমরা মাদারবোর্ডের সাথে কানেক্ট করব। মাদারবোর্ডে আমরা বলেছিলাম যে এইগুলি হচ্ছে SATA পোর্ট মাদারবোর্ডে। তাহলে এই প্রান্তটা কি করব, আমরা আবার এখানে দেখব L, এখানেও দেখেন L আছে, L এর সাথে L ম্যাচ করে আমরা এটা কি করব, লাগিয়ে দিব। এখন শুধু আমাদের বাকি থাকলো ফ্রন্ট প্যানেল লাগানো এবং ফ্রন্ট প্যানেলে সব জিনিসপত্রগুলি করা। তো এখন আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ফ্রন্ট প্যানেল লাগানো হয়, এই কারণে আমরা এই ভিডিওতে আর
এর থেকে বেশি কোনো কিছু ডিসকাস করব না, ঠিক আছে? তো সোফার আপনারা আমাদের পুরা এই টিউটোরিয়ালটা যদি আপনারা ভালোভাবে দেখেন, আমি আশা করি আপনারা যে কোনো মাদারবোর্ড সেট করতে পারবেন এবং মাদারবোর্ডের পাওয়ারগুলি ঠিকঠাক মতো দিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আপনাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনো পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। পাশাপাশি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।